এখন বর্তমানে ভারতের কিন্তু কোনো সেরকম খেলা টেলা নেই, এখন কয়দিন ধরে খেলা নেই। 27 তারিখ থেকে টি-20 ম্যাচ শুরু হবে শ্রীলঙ্কার সাথে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, এবং সেইখানে কে জেতে সেটাই দেখার বিষয়। তবে ভারতের জেতার চান্সই বেশি। মানে শ্রীলঙ্কা পারবে না, শ্রীলঙ্কা পারবে না। দেখো শ্রীলঙ্কা এমনিতেও টিমটা ভালো না। শ্রীলঙ্কা আমার মনে হচ্ছে ওই জন্য হেরে যেতে পারে ওই সিরিজটা ভারত জিতে যাবে। আর এখন কিছু আইপিএলের আপডেট পাওয়া যাচ্ছে। একটা কথা হলো 2025 আইপিএলে 120 কোটি টাকা নিয়ে আর কি আইপিএলে নিলামে যাওয়া যাবে। আগে যেটা 100 কোটি টাকা ছিল, এখন সেটা বাড়িয়ে 120 কোটি টাকা করা হয়েছে। আর রিটেনশনের ব্যাপারটা 3 জন 1 জন এরকম হতে পারে, মানে 3 জন ধরে রাখা যাবে, একটা আরটিএম থাকবে, অথবা 3 জন ধরে রাখা যাবে, দুটো আরটিএম থাকবে। আরটিএম থাকার সম্ভাবনাটা বেশি। আর 5টার বেশি প্লেয়ার ধরে রাখতে পারবে না কোনো দল। এছাড়া গৌতম গম্ভীর আর অভিষেক নায়ার দুজনে কিন্তু এখন 3 বছরের চুক্তি করেছে বিসিসিআইয়ের সাথে ভারতীয় দলের কোচিং করানোর জন্য। তার সাথে রায়ান তেন্ডুলকার আর মণি মর্কেল হয়েছে ভারতের বোলিং কোচ। জাহির খানকে বলছিল, কিন্তু জাহির খানকে গৌতম গম্ভীর রাজি না, তবে এই মণি মর্কেলের কথায় রাজি হয়েছে, মানে মণি মর্কেলকে পছন্দ করছে বিসিসিআই, এই জন্য গৌতম গম্ভীরের কথা আর কি সম্মতি দিয়েছে। গৌতম গম্ভীর এখন যা সিদ্ধান্ত নেবে বেশিরভাগটাই মেনে নিতে হবে। আরও অনেক বোলিং কোচের দাবি করেছিল, কিন্তু সেগুলো একটাও হয়নি। মানে গৌতম গম্ভীর ওই নাম করা প্লেয়ার এরকমদের ডাকে না, অনাম করা প্লেয়ারদের বেশি আর কি যুক্তি দেয় এবং তাদের আর কি তুলে আনে। যে সুনীল নারিন তৈরি হতো, সুনীল নারিনকে কেউ চিনতই না। এই গৌতম গম্ভীর সুযোগ দিয়ে, চান্স দিয়ে, তাকে খেলিয়ে, তাকে সাপোর্ট করে এই জায়গায় নিয়ে এসেছিলো। এগুলো মাথায় রাখতে হবে। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ 2025 যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা পাকিস্তানে হওয়ার চান্স কম, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। মানে পাকিস্তানের বাইরে হতে পারে ভারত পাকিস্তান ম্যাচ, এটা আর কি শোনা যাচ্ছে। তো এখন দেখা যাক কোথায় হয়। তোমরা কোথায় হলে বেশি খুশি হও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আর কি বলবো, আর আর কি খবর, এখন খুব একটা খেলার খবর নেই হতে, যেন মনেও থাকে না যে কি খবর। আর আপাতত এখন ওই ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের বোধহয় টেস্ট সিরিজ চলছে, ওখানে ইংল্যান্ড জিতে যাবে বলে মনে হচ্ছে, বা ভালো খেলবে। তো দেখা যাক এখন কী হয় টেস্ট চ্যাম্পিয়নশিপে। এরপরে যে বর্ডার গাভাস্কার ট্রফিগুলো হবে না, সেই বর্ডার গাভাস্কার ট্রফি দেখেই মজা আসবে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কার ট্রফি, ওটা দেখার জন্য আমি উচ্ছ্বসিত হয়ে রয়েছি। আমি না, অনেকেই হয়তো উচ্ছ্বসিত হয়ে রয়েছে। তারপর তার আগে বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে, তবে বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ। এই জন্য বাংলাদেশের আদৌ ওই খেলা হবে নাকি, যদি এই যে আন্দোলন চলতে থাকে এরকমভাবে, কোটা আন্দোলন, তখন আবার সমস্যা। মানে বাংলাদেশে যেটা হচ্ছে এখন খুবই খারাপ হচ্ছে, সেটাই যে মানে স্টুডেন্টদের এইভাবে পথে নামতে হচ্ছে, এটাই খুবই খারাপ লাগছে আর কি। বাংলাদেশের যদি এখন খেলাও থাকতো, খেলাও হতো নাকি ঠিক নেই, তার কারণ এখন যেভাবে মানে বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। আর তারপর বাংলাদেশের যারা ক্রিকেটার সবাই কিন্তু শিক্ষার্থীদের সমর্থন করছে, মানে যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু সমর্থন করছে, সেটা করবেই না কেন? এটার জন্য অনেকেই চাকরি পায় না কোটার ভিত্তিতে। মানে সাউথ আফ্রিকাতে এরকম নিয়ম রয়েছে, প্লেয়ারদের যে কোটার ভিত্তিতে সুযোগ দিতে হবে এরকম, ওই জন্য ভালো প্লেয়ার অন্য দেশে চলে যায়, নিউজিল্যান্ড হোক অন্য জায়গায় যে খেলে। এই উন্মুকচাক প্লেয়ারটা ভালো ছিল, বাট ভারতের হয়ে সেভাবে সুযোগ পায়নি। প্লেয়ারটা ওই যে মেজর লিগে কেকেআর টিমের হয়ে অ্যাঞ্জেল নাইট রাইডার্সের হয়ে খেলছিল, খুব সুন্দর খেলেছে। আর সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল ভারতের না, কেকেআরের বোধহয় যে কটা টিম রয়েছে সব টিমের হয়ে খেলে, বিভিন্ন লিগে যে কটা টিম রয়েছে সব টিমের হয়ে খেলে সুনীল নারিন আর অ্যান্দ্রে রাসেল। ঋষভ পান্ত বলছিল যে আমি যখন কোনো সমস্যায় পড়ি তখনই ধোনি ভাইয়ের কাছে যাই, ধোনি ভাইয়ের কাছ থেকে সাহায্য নিই, এবং তার কাছ থেকে আমি সাহায্য পেয়ে অনেক উপকৃত, এবং সে একজন খুব ভালো ব্যক্তিত্ব, তাকে আমার খুব ভালো লাগে। শুধু হার্দিক পান্ডিয়া, শুধু এই ধোনি না, বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শেখে, তরুণ ক্রিকেটাররা অনেক কিছু আলোচনা করে শেখে। আর ঋষভ পান্ত বরাবরই ধোনিকে পছন্দ করে, ধোনিকে অপছন্দ করে এরকম প্লেয়ার খুবই কম আছে, সবাই পছন্দই করে। পাকিস্তান থেকে অনেকে পছন্দ করে পাকিস্তান থেকে বিরাট কোহলিকেও পছন্দ করে। আর চ্যাম্পিয়ন্স মানে পাকিস্তানের লাস্ট কবে ভারত খেলতে গিয়েছিল আমার মনে পড়ে না, আগে খেলতে যেত, এখন যেতে চায় না। তার একটাই কারণ, ওই সমস্যা তৈরি হয়, ঝামেলা রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। এই জন্য যদি কোনো সন্ত্রাসী হামলা হয় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অসুবিধা। এর জন্যই আমার মনে হচ্ছে ওইখানে গণ্ডগোল রয়েছে, তো ওই জন্যই মানে যেতে চায় না ভারত।
ওই জন্য অন্য জায়গায় হাইব্রিড মডেলে হয় এবং আইসিসির কথা বিসিসিআইয়ের কথা শুনতে বাধ্য হয় আইসিসি, তার কারণ অনেক টাকা বেশি দেয় এবং তাদের ভ্যালুটাই অনেকটা বেশি, পাকিস্তানের থেকে ভ্যালুটা বেশি, অন্য দলের থেকে অবশ্যই ভ্যালুটা বেশি। আর এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ যে হলো সেটা হলো আমেরিকাতে অনেকেই খেলা দেখে পোষায়নি, অনেকেরই এত লো স্কোরিং খেলা হয়েছে দেখে সত্যি পোষায়নি, কীরকম যেন বেকার লাগছিলো, এত লো স্কোরিং ম্যাচ। তারপরে তো ওয়েস্ট ইন্ডিজে তাও মোটামুটি রান হয়েছে, বাট আমেরিকাতে হয়নি, ওর জন্য অনেক টাকা লস হয়েছে আইসিসির। ভবিষ্যতে আর আমেরিকাতে করবে বলে আমার মনে হয় না। আর শ্রেয়াস আয়ারকে ওয়ানডেতে একদম টানা খেলানো হবে, অন্য পজিশনে খেলানো হবে না। কেএলকে হয়তো 4-5 খেলানো হতে পারে কেএলকে, আর আবার এটা হতে পারে 6 কেএল খেললো, হ্যাঁ সেটা হবে না। ঋষভ পান্ত আর কেএলকে একসাথে খেলাবে না, কেএলই খেলবে, ঋষভ পান্ত হয়তো বসে থাকবে। আর টি-20তে হয়তো ঋষভ পান্ত খেলতে পারে, সঞ্জু বসে থাকবে, সঞ্জুর তো বসে থাকারই কাজ, সঞ্জু সুযোগই পায় না, সঞ্জুর ভাগ্যই খারাপ। আন্ডার-19 যখন ছিল তখনও ঠিকঠাকভাবে সুযোগ পেতো না, এখনও সুযোগ পায় না, শুধু একমাত্র রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হয়েছে, সেখানে বেশি সম্মানও পায়, খেলার চান্সও পায়, সেখানে ভালো পারফরমেন্সও করে, ভরসা বেশি রাখে, ওর জন্য ভালো পারফরমেন্স করে দেয়। একটা প্লেয়ারের ওপর যখন ভালো মানে ভরসা রাখে না, তখন সে মনে করে যে না আমার ওপর ভরসা রাখছে, আমি ভালো খেলার চেষ্টা করি। এবার একটা প্লেয়ারের উপর যখন ভরসা না রাখে তখন কিন্তু সে ভালো খেলে না। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে হার্দিক পান্ডার বোলিং বিবেচনা করা হবে, বোলিং, তার কারণ মানে তার বোলিং ফিটনেস নিয়ে একটু আলোচনা করা হবে। বিজয় হাজারে ট্রফি তাকে খেলতে হবে। হার্দিক পান্ডা অনেকদিন ওয়ানডে ম্যাচ খেলে নেই, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলতে চায় না। সত্যি কথা বলতে হার্দিক পান্ডা নিজেও পছন্দ করে না ওয়ানডেতে খেলতে, সে পছন্দ করে একমাত্র টি-20তে খেলতে, ওই জন্য টি-20তেই খেলে বেশি, ওয়ানডেতে কিন্তু কমই খেলে, ওয়ানডেতে সুযোগ পায় বাট কম খেলে। আর টেস্টে তো এখন খেলেই না, আগে মাঝে টেস্টে কিছুদিন খেলেছিল কয়েকটা ম্যাচ, তারপর তো আর খেলেনি। মানে হার্দিক পান্ডাকে একটু মানে একটু টেস্ট খেলবো, সব ধরনের খেলবো ক্রিকেট এরকম চায় না। আর ঈশান কিষান পরে আর সুযোগ পায় নাকি ঠিক নেই, ঈশান কিষানকে পছন্দ করবে না গৌতম গম্ভীর কখনো। আর জাদেজার ওয়ানডেতে চান্স নেই বললেই চলে, জাদেজার ব্যাপারটা জানিয়ে দিলাম। জাদেজার ভবিষ্যৎ নিয়ে একটা সংশয় রয়েছে, সামনে যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আদৌ সেখানে জাদেজাকে রাখা হয় নাকি ঠিক নেই। ওয়াশিংটন সুন্দর, অক্সার প্যাটেল এদেরকেই রেডি করা হবে। অক্সার প্যাটেল একদম সেরা একজন অলরাউন্ডার, দারুণ। আর ওয়াশিংটন সুন্দর একটু কম ভালো অলরাউন্ডার, বাট খারাপ না, ফিল্ডিংটা ভালো না, ব্যাটিংটাও খুব একটা মোটামুটি, বোলিংটাও মোটামুটি, মানে সবই অক্সার এবার বোলিংটা অতটা ভালো লাগে না, বাট ব্যাটিংটা ভালো লাগে। অক্সারের ফিল্ডিংটাও খুব ভালো, ফিল্ডিংটা অপ্রতিরোধ্যভাবে দেয়, ঝাঁপিয়ে বাজ পাখির মতো ফিল্ডিংগুলো দেওয়ার চেষ্টা করে, অপ্রতিরোধ্য ড্রাইভ দিয়ে 4-6 বাঁচানোর চেষ্টা করে, মানে অনবদ্য লাগে। আমার সত্যি খুব ভালো লাগে এই প্লেয়ারটাকে, অক্সার প্যাটেল। এই অক্সার প্যাটেল যদি না খেলতো বিশ্বকাপের ফাইনালে একেবারে অবস্থা খারাপ ছিল। কোহলি খেলেছে ঠিকই, বাট মানে অক্সার প্যাটেল যদি একদিক থেকে না মেরে খেলতো তাহলে কখনোই ভারত জিততে পারতো না, কখনোই ভারত ভালো খেলতে পারতো না। মেরে খেলেছে বলেই জিততে পেরেছে বা ভারত কাপ নিতে পেরেছে, না হলে এইবারও ভারতের স্বপ্ন ভঙ্গ হতো। তার থেকে কষ্টের বিষয় আর কিছু হতো না, সমগ্র ভারতবাসীর কাছে সেটা সবথেকে কষ্টের দিন হতো, সেটাই। আর আবেশ খান চান্স কম পাবে। সিরাজ হয়তো টি-20তেও সুযোগ পেতে পারে। আউটডোর সিংকে 2 ফর্ম্যাটেই খেলানো হবে, টেস্টে কাকে নেয় সেটাই দেখার বিষয়। শামি চলে আসলে শামি বুমরা এরাই থাকবে। শামি বুমরাকে সবাই পছন্দ করে, মানে বড় বড় ক্রিকেটাররাও পছন্দ করে, ফ্যানরা পছন্দ করে। শামি আর বুমরার বোলিং দেখতে মজাই আলাদা। তার সাথে সিরাজ রয়েছে, তার সাথে আউটডোর সিংকেও, 4 জন পেসার যদি টেস্টে খেলানো যায় একেবারে খেলা কিন্তু মুশকিল হয়ে যাবে। 1 জন বাঁহাতি, 3 জন ডানহাতি, একদম অবিশ্বাস্য। আর শার্দুল ঠাকুরের শার্দুল ঠাকুর, জাদেজা এদের চান্সই কম। শার্দুল ঠাকুরের চান্স নেই বললেই চলে, শার্দুল ঠাকুরকে আর চান্স দেওয়া হবে না, তার কেরিয়ার বলতে গেলে শেষ। শার্দুল ঠাকুরকে আর ডাকাই হবে না। অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার বেশি খেলানো হবে, আর খেলানো হলে শিবম দুবেকে খেলানো হবে, বাট ট্রাই করা হবে না। শিবম দুবেকে যদি এখন হার্দিক পান্ডার মতো অলরাউন্ডার তৈরি করার কথা ভাবে তাহলে বড় ভুল করবে। শিবম দুবে কখনোই হার্দিক পান্ডার মতো অলরাউন্ডার হতে পারবে না। শিবম দুবে এক ধরনের অলরাউন্ডার, হার্দিক পান্ডা এক ধরনের অলরাউন্ডার। হার্দিক পান্ডা প্রথমে যখন ছিল তখন একটু মানে পেসই নেই, দুবের একেবারে পেস নেই, তারপর বোলিং ভালো না। আর হার্দিক পান্ডার প্রথম থেকে অতটা বোলিং ভালো ছিল না, পরের থেকে বোলিংটা ভালো করছে, এখন বোলিংটা ভালো করে। আগে বেশি গতি দিয়ে কোনো মিশ্রণ ছিল না, এখন অনেক মিশ্রণ রয়েছে, যার কারণে এখন ভালো করে। আগে মিশ্রণ ছিল না, ওই জন্য ভালো করতে পারতো না। তবে একজন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে মাঝে মাঝে সে যখন ওই অহংকারে নিজেকে মনে করে তখনই ভালো পারফরমেন্স করতে পারে না, নিজের যখন সেরাটা দেয় তখন কিন্তু ভালো পারফরমেন্স করে দেয়।
4 নম্বর পজিশনে যদি কোনো সেরা প্লেয়ার হয়ে থাকে বর্তমানে সেটা শ্রেয়াস আয়ার। 33টা ম্যাচ খেলেছে, যেখানে প্রায় 1300-র উপরে রান করেছে, 51-র উপরে এভারেজ। এছাড়া 4টে বোধহয় সেঞ্চুরি করেছে, 3টে না 4টে সেঞ্চুরি করেছে, খুব ভালো খেলেছে। 4 নম্বরে বিরাট কোহলি যখন খেলতো, বিরাট কোহলিও ভালো খেলতো। মানে 3 জন আমার দেখা সেরা ব্যাটার 4 নম্বর পজিশনে। 4 নম্বর পজিশনে ওয়ানডেতে সব থেকে সেরা ছিল যুবরাজ সিং, তারপরে যদি কেউ হয়ে থাকে কোহলি, তারপর শ্রেয়াস আয়ার। আর কেএল রাহুলও ভালো খেলে 4-এ, তবে 4-এর থেকে আমার মনে হয় 5-এ ভালো। 4-ও খারাপ খেলে না, 4-এও ভালো। আর কেএল রাহুলকে আমার মনে হয় টি-20 তার ব্যাক করানো হবে না, ওয়ানডে টেস্টেই খেলানো হবে বলে আমার মনে হচ্ছে। এখন দেখা যাক কোনখানে খেলানো হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আর সামনে যে ওয়ানডে সিরিজ রয়েছে এবং টি-20 সিরিজ রয়েছে, কেমন দল চান আপনারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আইপিএলের ব্যাপারটাও বলবেন যে মানে কীরকম হলে ভালো হতে পারে। অনেকে বলছে যে রোহিত শর্মা নাকি মুম্বাই ছাড়তে চলেছে, তবে আগে থেকে তো অনেক কিছুই শোনা যায়, কিন্তু শেষ অবধি গিয়ে দেখাই যাক না ছাড়ে নাকি। তবে ছাড়তে পারে, রোহিত ছাড়তে পারে। আর দিল্লি আমার মনে হয় কোনোভাবেই পান্তকে ছাড়তে চাইবে না, আর লখনৌ হয়তো ছেড়ে দিতে পারে কেএল রাহুলকে। সেক্ষেত্রে আরসিবি একদম ঝাঁপাবে, অনেক টাকা দিয়ে কিনতে পারে কেএল রাহুলকে। ফাফ ডু প্লেসিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কেএল রাহুলকে অধিনায়ক করা হতে পারে। ফাফ ডু প্লেসিকে হয়তো ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে প্লেয়ার হিসেবে রাখলো। ফাফ ডু প্লেসির ক্যাপ্টেন্সি ভালো না, ম্যাক্সওয়েল ক্যাপ্টেন থাকলে তাও নয় হতো। ম্যাক্সওয়েল তাও আগের বছর খেলতে পারেনি, ম্যাক্সওয়েলকে রাখতেও পারে, বলা যায় না কেন আগের বছরে শুধু খেলতে পারেনি, কিন্তু তার আগের বছর বা তার আগের বছর ধারাবাহিকভাবে খেলে গেছে। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, এরা তো খেলেই গেছে। বিরাট কোহলি আগের বছরও ভালো খেলেছে, 2024 মানে 23-এও ভালো খেলেছে, 24-এও ভালো খেলেছে। 22, 21, 20 এই 3বার একটু কম ভালো খেলেছে। 19-এ অপ্রতিরোধ খেলেছিল, 16-তে ভালো, 17-তে সেইভাবে খেলতে পারেনি, 2018-তেও মোটামুটি খেলেছিল এরকম। আর ধারাবাহিকভাবে খেলতো এবি ডিভিলিয়ার্স। আরসিবি যদি কেউ সেরা প্লেয়ার হয়ে থাকে বিরাট কোহলির মতো, ওই এবি ডিভিলিয়ার্স মানে যদি ক্যাপ্টেন হতো সেও মনে হয় কাপ পেতো না। এখন কেএল রাহুলও সেরকম, লখনৌর হয়ে ক্যাপ্টেন্সি করেছে, কাপ পায়নি, প্লে অফে গিয়ে হেরেছে। তারপরে ক্যাপ্টেন্সি করলো পাঞ্জাবের হয়ে, সেখানেও পায়নি। মানে কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে কোনো দল জেতে না। ইন্ডিয়া টিম হয়তো সিরিজ জিততে পারে, বাট আসল জায়গায় যেতে না। এটা আইপিএল আমরা হয়েছে, কিন্তু আসল জায়গায় হয়নি। বাট ভারতের ওর জন্য ক্যাপ্টেন হয়তো শুভমান গিলকে করা হয়েছে। রোহিত শর্মাও চাইছে হয়তো শুভমান গিল অধিনায়ক হোক, গৌতম গম্ভীরও চাইছে, অজিত আগারকরও চাইছে। সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিয়ে এই জন্যই ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে গিলকে। গিলের একটা টেকনিক রয়েছে, তো গিলকে সবাই সাপোর্ট করছে, গিলকে সবাই ভালোবাসছে, গিলকে সবাই পছন্দ করছে। এই জন্যই কিন্তু তাকে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে, নাহলে কখনোই গুরু দায়িত্ব কিন্তু দেওয়াটা হতো না, নাহলে কিন্তু অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারতো। এটাই হলো মূল বিষয়। এবার দেখা যাক কী সিদ্ধান্ত নেয়। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ঋতুরাজ গায়কোয়াড়কে টি-20তে নিতে হতো, বা টি-20তে নেয়নি, পরে হয়তো নিতে পারে। রিয়ান পরাগকে সব ফরম্যাটে নিয়েছে। আমি আবার বলে দিচ্ছি, রিয়ান পরাগকে বসিয়ে রাখার জন্য নেওয়া হয়েছে। ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে না। তো এখন শেষ অবধি দেখা যাক কী হয়, সুযোগ দেয় নাকি তাকে বসিয়ে থুয়ে দেয় নাকি রেখে দেয় বসে, সেটাই দেখতে হবে। সেটাই মুশকিলজনক ব্যাপার। এটাই মূল ব্যাপার, আর কিছুই না। আইপিএলে যেসব খবর পাওয়া যাচ্ছে সেগুলো এখনও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, একদম অফিসিয়ালি কিন্তু জানা যায়নি। 31শে জুলাই বা 30শে জুলাই আলোচনা করবে বিসিসিআই টিম মালিকদের সাথে, ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে, এবং আলোচনা করে তারপর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কটা রিটেনশন থাকবে, ক কোটি টাকা নিয়ে নিলামে যাওয়া যাবে, এগুলো সব পরে জানা যাবে আর কি। আর আইপিএলটা অনেকেই দেখে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখে না, আবার অনেকে আছে আইপিএলও দেখে, আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটও দেখে, আবার অনেকে রয়েছে যে শুধু আইসিসি ট্রফি দেখে। মহিলাদের আইসিসি ট্রফি রয়েছে, এখন তো মহিলাদের এশিয়া কাপও চলছে। সত্যি কথা বলতে মহিলাদের এশিয়া কাপটা দেখে অতটা মজা লাগছে না, তবে ভারত পাকিস্তানকে হারিয়েছিল এশিয়া কাপে, মানে পাকিস্তানকে সব জায়গায় ভারত হারিয়েছে, মানে লেজেন্ডরাও হারিয়েছে। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারিয়েছে, বুমরা সে অপ্রতিরোধ স্পেল। আর রিজওয়ান আর বাবর আজম জুটি ভালো, বাট এত স্লো খেলে, মানে কীরকম যেন লাগে, অতটা খতরনাক জুটি না, তবে খারাপ না, মোটামুটি জুটি।